হঠাৎ মাঝরাতে একটা কান্নার আওয়াজে কবিতার ঘুমটা ভেঙে যায়। কবিতার ঘুমটা ভেঙে যেতেই সে বিছানায় শুয়ে শোনে তার ঠিক ঘরের জানালার সামনে কে যেন খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর কান্নার আওয়াজটা শুনে কবিতার মনে হলো কোনো মহিলার কান্নার আওয়াজ। মহিলার কান্নার আওয়াজটা ঘরের জানালার বাইরে থেকে আসছে শুনতে পেয়ে কবিতা বিছানা থেকে ওঠে। বিছানার পাশে টেবিলের উপর রাখা হ্যারিকেনটা হালকা করে জ্বালানো ছিল। সেটা একটু বাড়িয়ে নিয়ে সেটা হাতে নিয়ে বিছানা ছেড়ে ওঠে। জানালার সামনে গিয়ে সেটা তুলে উকি ঝুঁকি মেরে দেখতে লাগলো জানালার বাইরে কোনো মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ জানালা দিয়ে উকি ঝুঁকি মারতেই কবিতা হাতে ধরা হ্যারিকেনের আলোয় দেখে ওর ঘরের জানালা থেকে কিছুটা দূরে একটা পুকুর পড়ে। সেই পুকুর পাড়ে একটা মহিলা বসে পুকুরের দিকে মুখ ফিরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাঝরাতে। একটা অচেনা মহিলাকে পুকুর পাড়ে বসে ওভাবে কাঁদতে দেখে কবিতা বলে ওঠে, এই বউটা কে? এই মাঝরাতে পুকুর পাড়ে বসে কাঁদছে কেন? দেখতে হচ্ছে তো। এই কথা বলে কবিতা সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে বাড়ির পিছনের খিড়কি দরজা খুলে জ্বলন্ত হ্যারিকেন হাতে নিয়ে বাড়ির পিছনের পুকুরের দিকে যায়। গিয়ে দেখে বউটা তখনও পুকুর পাড়ে বসে কাঁদছে। বউটাকে ওভাবে কাঁদতে দেখে কবিতা বউটার দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? এই মাঝরাতে পুকুর পাড়ে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কবিতা দেখল বউটা তার প্রশ্নে কোনো রকম জবাব না দিয়েই একই রকম ভাবে কেঁদেই চলেছে। আবার তখন কবিতা বউটার কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? এই মাঝরাতে পুকুর পাড়ে বসে কাঁদছেন কেন বলুন তো? কি হয়েছে আপনার? কবিতা দেখল তার প্রশ্ন শুনে বউটা তার কান্না থামিয়ে ধীরে ধীরে কবিতার দিকে মুখ ফেরায়। বউটা মুখ ফেরাতেই হাতে ধরা হ্যারিকেনের হালকা আলো দেখল পুকুর পাড়ে যে বউটা বসে আছে সেই বউটার মুখমণ্ডলটা অর্ধেক পুড়ে গেছে। সেই মুখমণ্ডল থেকে অর্ধেক পোড়া মাংস ঝুলছে, আর বাকি অর্ধেক মুখে নানা ধরনের কাঁটা ছেঁড়া দাগ। সেই সঙ্গে শরীরের অর্ধেক অংশ বউটার পুড়ে গেছে। শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়ার জন্য চামড়া খুলে ঝুলছে এবং বউটার ওই পোড়া শরীর থেকে বিশ্রী একটা মাংস পচা দুর্গন্ধ ছাড়ছে। এছাড়া কবিতা আর একটা জিনিস দেখে চমকে উঠল। সেটা হলো বউটার কোলে 1-2 বছরের একটা ছোট বাচ্চা মেয়ে রয়েছে। সেই বাচ্চা মেয়েটাকে দেখে কবিতা চমকে উঠল। দেখল বাচ্চা মেয়েটার একটা চোখের মণি নেই। চোখের মণি না থাকার জন্য সেখান থেকে কালচে লাল রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে ঝরঝর করে। চোখ থেকে লাল রক্ত গড়িয়ে পড়ার জন্য বাচ্চাটার মুখ থেকে শুরু করে সারা শরীর লাল রক্তে ভিজে গেছে। এছাড়া বউটার কোলে থাকা বাচ্চা মেয়েটা কবিতার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগে। মাঝরাতে পুকুর পাড়ে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে কবিতা খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যাওয়াতে তার হাত থেকে হ্যারিকেনটা পড়ে গিয়ে ভেঙে যায়। সেই সঙ্গে কবিতাও তার সমস্ত স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞান হয়ে পুকুর পাড়ে পড়ে যায়। কবিতা অজ্ঞান হয়ে যাওয়ার আগে শুধু শুনতে পায় সেই বউটা তার উদ্দেশ্যে হেসে কর্কশ কণ্ঠে বলছে, আমি তোকে এই বাড়ির থেকে তাড়িয়ে তবে ছাড়ব। তুই আমার জায়গায় দখল নিয়ে কি ভেবেছিস এই বাড়ির লোকগুলোর সঙ্গে তুই সুখে শান্তিতে সংসার করবি? আমি তা কখনোই হতে দেব না। আমি এই বাড়িতে আগে ছিলাম, এখনো পর্যন্ত আছি, ভবিষ্যতেও থাকবো। কেউ আমার জায়গা নিতে পারবে না, জেনে রাখিস তুই। হ্যালো বন্ধুরা, আমি দিব্যেন্দু রয়েছি তোমাদের সাথে।
কেমন আছো বন্ধু? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে গল্পের টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো আজকে কার গল্প তোমরা শুনতে চলেছ। আজ তোমরা শুনবে শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে একটি তাড়নাতান্ত্রিক ফ্যান ফিকশন, তাড়নাতান্ত্রিক এবং প্রেতাত্মার প্রতিহিংসা। তাহলে আর সময় নষ্ট না করে শুরু হচ্ছে আজকের গল্প। সবে সবে পূবের আকাশ উজ্জ্বল হতে শুরু করেছে, আর পাখিরাও বাসা ছেড়ে গান গাইতে গাইতে রঘুনাথগঞ্জ গ্রামের সবুজ প্রকৃতির বুকের উপর গান গেয়ে বেড়াচ্ছে। এছাড়া চাষির দল ঘর থেকে বেরিয়ে গরু নিয়ে লাঙল কাঁধে নিয়ে ক্ষেতের দিকে গল্প করতে করতে রওনা দিচ্ছে। ভোরের আলো যখন সবে সবে ফুটেছে, তখন রঘুনাথগঞ্জ গ্রামের মোড়ল পরাণ দাস একটা নিম ডাল হাতে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের সরু আলপথ ধরে পাড়ার পুকুরে মুখ ধুতে আসে। পাড়ার পুকুরের সামনে আসতেই থেমে যায় একটা দৃশ্য দেখে। দৃশ্যটা হলো তাদের পাশের বাড়ির প্রতিবেশী অতনুর বউ কবিতা পুকুর পাড়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কবিতার পাশে হ্যারিকেনটা ভাঙা অবস্থায় পড়ে আছে। কবিতাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পরাণ খুব ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে অতনুর বাড়ি ছুটে যায়। অতনু, এই অতনু, তোর তোর ঘুম ভাঙলো? দেখ কি সর্বনাশ হয়ে গেছে। বৌমা, ও বৌমা, তোমার ঘুম ভাঙলো? যদি তোমার ঘুম ভাঙে তাহলে তাড়াতাড়ি বাসি কাপড় ছেড়ে তোমার শ্বশুর মশাইয়ের জন্য হেসেলে গিয়ে চা বসাও। উনি যে এক্ষুনি কাজে বেরোবেন, আজ যে ওনার কাজে যাওয়ার তাড়া আছে। বৌমা। এই কথা বলতে বলতে কবিতার শাশুড়ি মানে অতনুর মা অঞ্জলি দেবী উঠোনে গোবর জল দিতে দিতে যখন কবিতার উদ্দেশ্যে এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় বাড়ির সদর দরজার বাইরে থেকে একটা গলা শোনা যায়। অতনু, মাসিমা, মেসোমশাই, আপনারা কই? কেউ বাড়ি আছেন? বাড়ির বাইরে থেকে একটা চিৎকার শুনে অঞ্জলি দেবী বলে ওঠে, এটা পরাণের গলা না? ও ও সাত সকালে আমাদের বাড়ির সামনে এসে ওইভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন? গ্রামে আবার কারোর কিছু হলো না তো? এই কথা বলে অঞ্জলি দেবী বাইরে বেরিয়ে আসতেই পরাণ অঞ্জলি দেবীকে দেখে ছুটে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, মাসিমা, মাসিমা, আপনি আপনি এক্ষুনি আপনার ছেলে অতনুকে নিয়ে পাড়ার পুকুর পাড়ে চলুন। একটা একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। পুকুর পুকুর পাড়ে কি কি সাংঘাতিক ঘটনা ঘটেছে? পরাণ পরাণ বল, আমায় বল। পরাণ হাঁপাতে হাঁপাতে বলে, মাসিমা, অতনুর বউ মানে আপনার পুত্রবধূ কবিতা পুকুর পাড়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। আপনারা আপনারা তাড়াতাড়ি চলুন অতনুকে নিয়ে। পরাণের মুখ থেকে এই কথা শুনে অঞ্জলি দেবী হাউ হাউ করে কেঁদে চিৎকার করে তার ছেলে অতনুকে ডাকে। অতনু, এই অতনু, তাড়াতাড়ি আয় এদিকে, এদিক মানে আয়। পরাণের মুখ থেকে শুনে কি সর্বনাশ কাণ্ড ঘটে গেছে। এই অতনু। অঞ্জলি দেবীর চিৎকার শুনে অতনু ঘর থেকে চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কি হলো মা? সাত সকালে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? অতনুকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে অঞ্জলি দেবী ছুটে গিয়ে বলে, অতনু, তাড়াতাড়ি পুকুর পাড়ে চল, বৌমা অজ্ঞান হয়ে পুকুর পাড়ে যে পড়ে আছে। অঞ্জলি দেবীর মুখ থেকে এই কথা শুনে অতনু উত্তেজিতভাবে বলে ওঠে,
আরে কি বলছো কি মা? কবিতা পুকুর পাড়ে কি করতে গিয়েছিল? আর অজ্ঞানী বা হলো কি করে? অঞ্জলি দেবী কাঁদতে কাঁদতে বলল, বৌমা যে কখন বাড়ি থেকে পুকুর পাড়ে গেছে তা আমি জানি না। পরাণ এসে খবর দিল বলে তো আমি জানতে পারলুম। মায়ের মুখে কবিতা পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে শুনে অতনু আর এক মুহূর্ত দেরি না করে পুকুর পাড়ের দিকে ছুটে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি কবিতা পুকুর পাড়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। কবিতার ওই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে অতনু ছুটে যায়, গিয়ে কবিতার মাথাটা কোলে তুলে জিজ্ঞাসা করে কাঁদতে কাঁদতে, আরে আরে অঞ্জলি, অঞ্জলি তোমার কি হয়েছে? অঞ্জলি চোখ খোলো, চোখ খোলো বলছি, অঞ্জলি চোখ খোলো। কিন্তু অতনু দেখল তার ডাকাডাকিতে কবিতা চোখ খুলল না। এরপর অতনু কোনো রকম ভাবে কবিতাকে কোলে তুলে বাড়ি নিয়ে এসে বাড়ির দাওয়ায় শুইয়ে দিয়ে চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার কিছুক্ষণ পর কবিতার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই কবিতা ধরফর করে উঠে বসে আর সমানে চিৎকার করে বলতে থাকে, আমাকে এক্ষুনি বাপের বাড়ি দিয়ে এসো, আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, ও আমাকে মেরে ফেলবে। কবিতার এই কথা শুনে অঞ্জলি দেবী কবিতাকে জড়িয়ে ধরে বলে, বৌমা কি হয়েছে তোমার? তুমি এইভাবে চিৎকার করছো কেন? অঞ্জলি দেবীর কথা শুনে কবিতা কিছুটা শান্ত হয় এবং তার সঙ্গে গতকাল রাতে কি কি ঘটনা ঘটেছে সব পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে সমস্তটা বলে। কিন্তু কবিতা একটা আশ্চর্য অদ্ভুত জিনিস দেখল। তার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে তার শাশুড়ি ও তার স্বামীর মুখটা কেমন যেন মুহূর্তের মধ্যে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এবং দুজনে দুজনের মুখের দিকে তাকাতে লাগলো। কবিতা দুজনের মুখ দেখে বুঝতে পারল তারা কিছু হয়তো তার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি লুকিয়ে যাচ্ছে সেটা কবিতাকে যেভাবেই হোক জানতেই হবে। কিছু তো একটা রহস্য আছে এই বাড়িতে, কিন্তু সেটা কি রহস্য? চারিমা, তাড়াতাড়ি তেল নুন লঙ্কা দিয়ে মুড়িটা মেখে আন এদিকে। তোর কাকা বাবুদের আনা গরম গরম তেলে ভাজাগুলো যে ঠান্ডা হতে চলল। তারানাথের কথা শুনে চারি হেসেলের ভিতর থেকে উত্তর দিল, এই তো বাবা, তোমাদের জন্য মুড়ি মাখা হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলতে বলতে চারি হেসেল থেকে বেরিয়ে এসে কাঁসার জামবাটির এক বাটি ভর্তি তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখাটা আমাদের সামনে রাখতেই কিশোরী বলে চারির উদ্দেশ্যে, তুই যতদিন শ্বশুর বাড়ি ছিলিস চারিমা, তেলে ভাজার সঙ্গে তোর হাতে এই মুড়ি মাখা আমাদের খুব মনে পড়েছে। আজ আবার তোর হাতে এই মুড়ি মাখা আমরা তৃপ্তি করে খাবো। কিশোরীর এই কথা শুনে তারানাথ বলল চারির দিকে তাকিয়ে, আমার চারিমা মুড়ি মাখাটা ভালোই বেশ পারে, সেই ছোটবেলা থেকেই। আর এখন তো শ্বশুর বাড়ি গিয়ে অনেক ভালো ভালো রান্না বান্নাও শিখে গেছে। শাশুড়ির পাল্লায় পড়ে আরো টুকিটাকি কাজও শিখে গেছে ও। তারানাথের মুখ থেকে আমি এই কথা শুনে চারিদিকে তাকিয়ে বললাম, চারিমা, তুমি যখন অনেক ভালো ভালো রান্না বান্না শিখে গেছো, একদিন তোমার হাতের রান্না আমাদের খাওয়াও দেখি। তুমি কেমন পাকা রাঁধুনি হয়েছো, আমরাও দেখি। আমার কথা শুনে চারি বলল, আচ্ছা বেশ, কাকা বাবুরা আপনাদের যখন আমার হাতের রান্না এতই খাওয়ার ইচ্ছে, আমি তো এই কদিন বাবার কাছেই আছি। একদিন দুপুরবেলা চলে আসুন, আমি নিজের হাতে বাসমতি চালের পোলাও আর পাঁঠার মাংস রেঁধে খাওয়াবো। চারির কথা শুনে আমি বলি, বেশ বেশ, তাই হবে। এরপর চারি ঘরে চলে যেতেই কিশোরী ঠোঙা থেকে একটা গরম গরম বেগুনি তুলে নিয়ে তাতে কামড় বসিয়ে তারানাথের উদ্দেশ্যে বলে, আচ্ছা ঠাকুরমশাই,
আজ কি আপনি আমাদের তেলে ভাজা খাইয়ে শুধু মুখে বিদায় দেবেন, নাকি কোনো গল্প শোনাবেন? কিশোরীর মুখেই প্রশ্ন শুনে তারানাথ বিরক্তি মুখে কিশোরীর দিকে তাকিয়ে বলল, তোমাদের এই এক হয়েছে। আমার বাড়ি আসা মানে আমার মুখে আমার জীবনে সব ভৌতিক অলৌকিক গল্প শোনা। সে তোমরা আমার গল্প বিশ্বাস করোই বা নাই করো, তোমাদের শোনাতেই হবে আমার মুখে গল্প। তারানাথের মুখে বিরক্তিসূচক ভাব দেখে আর ওই কথাগুলো শুনে কিশোরী বলল বেশ কাঁচু মাচু মুখে, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আজ একটা গল্প বলুন না দয়া করে। আপনার গল্প আমরা আর কোনোদিনও অবিশ্বাস করব না, কোনো দিনও না, কথা দিচ্ছি। আমিও কিশোরীর কথা শুনে হাত জোর করে বলি, দয়া করে আজ একটা গল্প বলুন না ঠাকুরমশাই। আমার কথা শুনে তারানাথের মুখ থেকে বিরক্তি ছাপটা উধাও হয়ে গিয়ে উনি একটা নিঃশ্বাস ছেড়ে ঠোঙা থেকে একটা বেগুনি তুলে নিয়ে মুখে কামড় বসিয়ে বললেন, আচ্ছা, তোমরা যখন এতবার করে আমার কাছে একটা গল্প শুনতে চাইছো, তাহলে আজ তোমাদের একটা অন্য ধরনের প্রেতাত্মার গল্প শোনাই, যা আগে কোনোদিনও সেই প্রেতাত্মার নাম তোমরা শোনোনি। তারানাথের মুখে অন্য ধরনের প্রেতাত্মা নাম শুনে কিশোরী দুই ভুরু কুঁচকে যায়, আর সে প্রশ্ন করে ওঠে, অন্য ধরনের প্রেতাত্মা মানে সেই প্রেতাত্মার নাম কি ঠাকুরমশাই? কিশোরীর মুখে এই প্রশ্ন শুনে তারানাথ আমাদের দিকে এক দৃষ্টি দিয়ে বলে, কাচ্চা কালুয়া। তারানাথের মুখে কাচ্চা কালুয়া নামটা শুনে আমাদের দুজনের ভুরু দুটো কুঁচকে যায়। আর জিজ্ঞাসা করি আমি, ঠাকুরমশাই, এই কাচ্চা কালুয়া জিনিসটা কি একটু বুঝিয়ে বলুন না। এই কাচ্চা কালুয়া হলো সেই সব বাচ্চা যারা জন্মের পর কোনো অসুখে ভুগে বা অপঘাতে মারা গিয়ে মৃত্যুর পরে যে অতৃপ্ত আত্মায় পরিণত হয়, সেই সব বাচ্চাগুলোর অতৃপ্ত আত্মাকেই কাচ্চা কালুয়া বলে। আর এই কাচ্চা কালুয়ার এক একটা আত্মা খুব ভালো হয়, আর এক একটা আত্মা খুবই ভয়ঙ্কর। যেসব কাচ্চা কালুয়ার আত্মা ভয়ঙ্কর হয়, তারা মানুষের খুব বড় ক্ষতি করে। আজ এই রকমই একটা ভয়ঙ্কর কাচ্চা কালুয়ার গল্প তোমাদের শোনাবো। এই ভয়ঙ্কর কাচ্চা কালুয়ার হাত থেকে আমি একজনকে আমার এই কঠোর তন্ত্র সাধনার দ্বারা কিভাবে রক্ষা করেছিলাম সেটাই আজ তোমাদের বলবো। আর এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় ওই 2 বছর আগে। মুর্শিদাবাদে একটা অখ্যাত ছোট্ট গ্রামে, গ্রামটার নাম রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ জেলা থেকে বেশ অনেকটাই ভেতরে। এই কথা বলে তারানাথ তক্তপোষের উপর হেলান দিয়ে আরাম করে বসে আমার আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে নিয়ে সেটা জ্বালিয়ে দু একটা টান দিয়ে ধোয়া ছেড়ে আমাদের গল্প বলা শুরু করলো। আজ থেকে 2 বছর আগে আমি মালদা জেলার দৌলতপুর গ্রামে আমার এক ভক্তের বাড়িতে কালী পুজো করতে গিয়েছিলাম। আমার সেই ভক্তটির নাম হলো অবনীচন্দ্র বসু। উনি ছিলেন দৌলতপুর গ্রামের মোড়ল। আর যে সময় ওনার বাড়ি কালী পুজো করতে যাই, আর সেই সময়টা ছিল পৌষ মাস। বাইরে তখন কনকনে শীতের ঠান্ডা হাওয়া বইছে, আর ওনার বাড়িতে আমি পৌষ কালী পুজো করতে গেছিলাম। এই পৌষ মাসে অনেক বাড়িতে কালী পুজো হয়, লক্ষ্য করবে। আগের দিন রাতে পৌষ কালী পুজো শেষ করে পরদিন সকালে যখন আমি বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক সেই সময় আমার ঘরে অবনীচন্দ্র বাবু এসে প্রবেশ করলেন আর আমার উদ্দেশ্যে বললেন, ঠাকুরমশাই, আপনি আমার বাড়িতে প্রসাদ গ্রহণ না করেই চলে যাচ্ছেন, কি ব্যাপার? আজ আমার বাড়িতে পুজোর প্রসাদের আয়োজন হচ্ছে, আপনি গ্রহণ করবেন না? আমি তখন অবনীচন্দ্র বাবুর উদ্দেশ্যে বললাম, আসলে অনেকটা দূরের পর যাব তো, সেই কলকাতায়।
তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি। এদিকে সকাল সকাল না বেরোতে পারলে ওইদিকে পৌঁছাতে আসলে দেরি হয়ে যাবে। আমার যাওয়ার কথা শুনে উনি আমাকে বললেন, ঠাকুরমশাই, আজ না গেলেই কি নয়? আজ দয়া করে একটু থেকে যান না, আর পুজোর প্রসাদ গ্রহণ করে যান। আপনি যদি আমার বাড়িতে পুজোর প্রসাদ না গ্রহণ করেন, তাহলে যে আমার বাড়িতে ঘোর অমঙ্গল হবে। আমি অবনীচন্দ্রের কাতর অনুনয় বিনয় শুনে আমি তখন খানিকটা বাধ্য হয়েই বলি, আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি যখন এতবার করে অনুরোধ করছেন, আজ আমি আপনার বাড়িতে থেকে যাচ্ছি। কাল যদি আটকান তাহলে কিন্তু চলবে না। আমার কথা শুনে উনি বললেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে ঠাকুরমশাই, কিন্তু একটা কথা বলবো আপনাকে, কিছু মনে করবেন না তো? কি বলুন তো? আপনার সঙ্গে এখন না একজন দেখা করতে এসেছে, খুব বিপদে পড়ে, আপনার সাহায্য তার খুব প্রয়োজন। আমি ওনার মুখে এই কথা শুনে বলি, কে আপনার সঙ্গে দেখা করতে এসেছে অবনীবাবু? ঠাকুরমশাই, আমার বড় মেয়ে কবিতাও খুব বিপদে পড়ে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আপনি দয়া করে ওর বিপদের কথা একটু শুনুন, ওকে ফিরিয়ে দেবেন না এইভাবে। অবনীচন্দ্র বাবু এই কথা বলে উনি আমার সামনে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুরমশাই, আপনি আমার বড় মেয়ে কবিতাকে এই বিপদের হাত থেকে দয়া করে একটু রক্ষা করুন। আপনি রক্ষা না করলে ও যে মারা যাবে। আমি তখন এগিয়ে গিয়ে ওনার হাত ধরে বলি, আপনি আপনার বড় মেয়ে কবিতাকে ডাকুন, আমি ওর কাছ থেকে ওর বিপদের কথাগুলো শুনতে চাই। ও কি এমন বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়েছে এটা আমার জানা দরকার। আমার কথা শুনে অবনীচন্দ্রর মুখে হাসি ফুটে উঠল। উনি তখন বললেন, আপনি একটু অপেক্ষা করুন ঠাকুরমশাই, আমি এক্ষুনি আমার মেয়ে কবিতাকে ডেকে নিয়ে আসছি। এই বলে উনি আমার ঘর থেকে বেরিয়ে ওনার বড় মেয়ে কবিতাকে ডাকতে চলে যান। তারপর কিছুক্ষণের মধ্যেই উনি আমার ঘরে ওই 19-20 বছরের একটা বাচ্চা মেয়েকে নিয়ে ঢুকলেন। 19-20 বছরের বাচ্চা মেয়েটা আমার ঘরে ঢুকতেই আমি বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে দেখি। বাচ্চা মেয়েটা আমার চারিমায়ের থেকে একটু বড় হবে, এবং মেয়েটার যে নতুন বিয়ে হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। পরনে লাল জামদানি শাড়ি আর গা ভর্তি সোনার গয়না, মাথার সিঁথিতে চড়া লাল সিঁদুর, কপালে লাল বড় টিপ, 2 হাতে মোটা মোটা শাখা পলা, আর পায়ে লাল আলতা, সঙ্গে মোটার উপর নুপুর পরা আছে। মেয়েটার গা থেকে তখনও নতুন বিয়ের গন্ধ যায়নি। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে আমাকে প্রণাম করে তারপর হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুরমশাই, আপনি আমাকে দয়া করে ওই পিশাচগুলোর হাত থেকে বাঁচান। আমি যে ওই পিশাচ দুটোর কবলে পড়ে মরতে বসেছি। এই কথা বলতে বলতে কবিতা আমার পায়ে পড়তেই আমি ওকে তুলে বলি, মা, কেঁদো না, তুমি ঠিক কি বিপদে পড়েছো আমাকে সব খুলে বলো তো। বিপদের দিনে অত বেশি না কেঁদে মাথা ঠান্ডা রাখতে হয়, তাহলেই সমস্যার সমাধান করা যায়। আমার এই কথাগুলো শুনে কবিতা কিছুটা শান্ত হয়। তারপর চোখের জল মুছে ধীরে ধীরে কবিতা ওর বিপদের কাহিনী আমাকে বলতে শুরু করে। ঠাকুরমশাই, আমার বিয়ে হয়েছে 5 মাস আগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ গ্রামে। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি, শ্বশুর আর স্বামী আর আমি থাকি, আর আমার ছোট দেওর আছে। সে আমাদের সঙ্গে থাকে না, থাকে হলো কলকাতায়। পড়াশোনার জন্য এই মাসে ধরুন 2-1 বার বাড়ি আসে, 2-4 দিন থাকে, আবার কলকাতায় চলে যায়। আমার বিয়ের পর বেশ 2 মাস আমার শ্বশুরবাড়িতে বেশ ভালোই দিন কাটছিল। আমি এই 2 মাসের মধ্যে শ্বশুরবাড়ির সকলের মন জয় করে নিয়েছিলাম আমার নিজ গুণ দ্বারা। বিয়ের ঠিক 2 মাস পর থেকে আমার শ্বশুরবাড়িতে আমার সঙ্গে ধীরে ধীরে ঘটনাগুলো ঘটতে শুরু করে। একদিন রাতে আমি আমার স্বামীর সঙ্গে শুয়ে আছি, হঠাৎ মাঝরাতে একটা অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমার মনে হতে থাকে
আমার ঘরের সামনে কে যেন ঘোরাফেরা করছে আর ঘরের জিনিসপত্রগুলো নেড়েচেড়ে দেখছে, এবং জিনিসপত্রগুলো যে নাড়াচাড়া হচ্ছে তা আমি স্পষ্ট বুঝতে পারছি, কারণ সেই জিনিসগুলোর আওয়াজ হচ্ছে খুটখাট করে ঘরের মধ্যে। ঘরের মধ্যে খুটখাট আওয়াজ শুনে আর ঘরের মধ্যে কে ঘোরাফেরা করছে এই রকম অনুভূতি হতেই আমি বিছানার উপর উঠে বসে বিছানার পাশের কাঠের টেবিলের উপর রাখা হালকা জ্বলন্ত হ্যারিকেনটা কমানো ছিল, হ্যারিকেনের আলোটা অল্প বাড়িয়ে নিয়ে ঘরের চারদিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। কিন্তু আমার মনে হতে থাকে শুধু ঘরের মধ্যে কেউ যেন সামনে ঘোরাফেরা করছে আর ঘরের জিনিসপত্রগুলো নেড়েচেড়ে দেখছে। এই রকম একটা আমার অস্বস্তিকর অনুভূতি হতেই আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ডেকে, হোগো শুনছো, তাড়াতাড়ি ওঠো না। আমার ডাক শুনে আমার স্বামী উঠে বসে আর ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে কি কবিতা? মাঝরাতে ঘুম থেকে আমাকে তুললে কেন? আমি তখন আমার অনুভূতির কথা আর ঘরের জিনিসপত্র নাড়াচাড়ার কথা ওকে বলতেই ও বলে ওঠে, আরে মাঝরাতে বাজে কথা বলার জায়গা পাও না? আমাকে ঘুম থেকে তুলে এসব বাজে বাজে কথা বলছো? হ্যাঁ, আরে ঘুমের মধ্যে কিছু হয়তো বাজে স্বপ্ন থেকে হয়তো ভয় পেয়েছো, তাই তোমার এরকম মনে হচ্ছে। বাজে কথাগুলো বন্ধ করে ঘুমাও দেখিনি, কাল আবার আমাকে সকাল সকাল বেরোতে হবে। ও আমাকে এই কথাগুলো বলে আমার কথায় কোনো রকম পাত্তা না দিয়ে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ে ঠিকই, কিন্তু সারা রাত ধরে আমার মনে হতে থাকে আমার ঘরে কি যেন সামনে ঘোরাফেরা করছে আর জিনিসপত্রগুলো নেড়েচেড়ে দেখছে। প্রথম দিন আমার সারা রাত এইরকমভাবেই কেটেছিল। পরদিন সকালবেলা ভাবি আমার শাশুড়ি মাকে গতকাল রাতের ব্যাপারটা জানাবো, কিন্তু পরক্ষণেই মনে হলো থাক, কিছু জানাবো না, কারণ উনি আমার কথা বিশ্বাস নাও করতে পারেন ওনার ছেলের মতো। তারপর সেই দিন সকালবেলা আর একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে। সেটা হলো, সেদিন সকালবেলা স্নান করে আমি ঠাকুর ঘরে মন দিয়ে পুজো করছি আর ওইদিকে আমার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছে। হঠাৎ পুজো করতে করতে দেখলাম একটা 1-2 বছরের বাচ্চা মেয়ে হামাগুড়ি দিতে দিতে ঠাকুর ঘরে ঢোকে। তারপর ঠাকুরের প্রসাদের থালা থেকে কয়েক মুঠো বাতাসা আর নকুলদানা হাতি করে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আমার হামাগুড়ি দিতে দিতে ঠাকুর ঘর থেকে যেই বেরোতে যাবে, আমি তখন ওই বাচ্চা মেয়েটার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলাম, এই তুই কে রে? ঠাকুরের প্রসাদের থালা থেকে এরকমভাবে প্রসাদ নিতে হচ্ছে নাকি? আমার চিৎকার শুনে বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিয়ে আমার দিকে যখন তাকালো, না ঠাকুর মশাই, ওই বাচ্চা মেয়েটার ওরকম বিভৎস মুখ দেখে চিৎকার করে উঠেছিলাম। আমি দেখলাম বাচ্চা মেয়েটার একটা চোখের মণি ফেটে সেখান থেকে গল গল করে লাল কালচে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্ত গড়িয়ে পড়ার জন্য বাচ্চা মেয়েটার পরনে হালকা গোলাপি জামাটা পুরো ভিজে রক্তে লাল হয়ে উঠেছিল, আর সেই সঙ্গে বাচ্চাটার চোখের একটা মণি আছে, কিন্তু মণির জায়গায় লাল আগুনের শিখা জ্বলছিল দাউ দাউ করে। এছাড়া বাচ্চাটার মাথাটার মাঝখানটা পুরো থেতলে গিয়ে সেখান থেকে সাদা ঘিলু আর রক্তের দলা যেন বেরিয়ে আসছে। ঠাকুর ঘর থেকে আমার চিৎকার শুনে আমার শাশুড়ি মার সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ছুটে এসে দেখে আমি ঠাকুর ঘরে বসে দরজার দিকে তাকিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছি। আমায় কাঁপতে দেখে আমার শাশুড়ি মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, বৌমা, তোমার কি হয়েছে? এইভাবে বসে কাঁপছো কেন? আমি তখন কাঁপতে কাঁপতে কিছুক্ষণ আগে আমার সঙ্গে ঘটনাগুলোর কথা আর ওই বাচ্চা মেয়েটার ওই ভয়ঙ্কর বিভৎস চেহারার কথা বর্ণনা করতেই আমার মুখ থেকে সব শুনে শাশুড়িমা কিন্তু দেখলাম আমার মুখ থেকে সব শোনার পর ওনার মুখটা কেমন যেন ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। মুহূর্তের মধ্যে আমি ওনার ফ্যাকাশে মুখ দেখে জিজ্ঞাসা করি, মা, আপনার কিছু হয়েছে? কিন্তু উনি আমার কথায় কোনো কর্ণপাত না করে উনি ঠাকুরের আসন থেকে গঙ্গা জলের বয়ামটা নিয়ে সেই বয়াম থেকে কিছুটা গঙ্গা জল হাতে করে কোষ করে ঢেলে নিয়ে আমার গায়ে সেই গঙ্গা জল ছিটিয়ে এবং সারা বাড়ি ঘুরে ঘুরে গঙ্গা জল ছিটিয়ে যেন মুখে কি একটা মন্ত্র বলতে লাগলেন বিড়বিড় করে। কিন্তু বিড়বিড় করে কি মন্ত্র উনি জপ করলেন আমি শুনতে পেলাম না। আমি ততক্ষণে ওনার ওই ফ্যাকাশে মুখ দেখে বুঝেই গিয়েছিলাম উনি হয়তো আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। সকালের এই ঘটনার পর রাতে আমার সঙ্গে আরেকটা ঘটনা ঘটে। সেটা হলো, আমি রাতে রান্নাঘরে বাড়ির সবার জন্য খাবার বানানোর জন্য রান্না করছি।
আমি মশলা মাখানো মাংসটা কড়াইয়ে ফুটন্ত তেলে ছেড়ে উনুনের সামনে থেকে উঠে এগিয়ে গিয়ে মশলার তাক থেকে যেই লঙ্কার গুঁড়োর কৌটোটা নিতে যাব, হঠাৎ আমার মনে হলো রান্নাঘরের জানলার সামনে কে যেন বারবার উঁকি মারছে, এবং কে যে উঁকি মারছে আমি তাকে দেখতে পেলাম না। এরপর আমি লঙ্কা গুঁড়োর কৌটোটা মশলার তাক থেকে নিয়ে এসে মাংসের মধ্যে দিতে যাব, জ্বলন্ত উনুনে ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে থেকে একটা মাংসের হাড় তুলে নিয়ে কচমচ করে চিবোতে থাকে। কচমচ করে চিবোনোর আওয়াজটা শুনে আমি সঙ্গে সঙ্গে জানলার দিকে তাকাতেই দেখি জানলার বাইরে একটা লাল পেড়ে হলুদ শাড়ি পরা একটা বউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার দুটো চোখের মণি বলে কিছু নেই। পুরোটা সাদা আর মুখের এক পাশটা পুরো পোড়া, এবং মুখের এক অংশ পুড়ে যাওয়ার জন্য চামড়া খুলে ঝুলছে, আর মুখের অন্য দিকটা পোড়া না, কিন্তু অজস্র কাটা ছেঁড়া দাগ ও ক্ষত চিহ্নে তার দেহের যেটুকু অংশ বেরিয়ে আছে সেইটুকু অংশ পোড়া। জানলার বাইরে দাঁড়িয়ে বউটা মাংসের হাড় চিবোতে চিবোতে বলছে বেশ কর্কশ কণ্ঠে, তুই কি ভেবেছিস তুই আমার স্বামীর সঙ্গে সংসার করবি? আমি এই বাড়িতে থাকতে তোকে কিছুতেই আমার স্বামীর সঙ্গে সংসার করতে দেব না। আমি আমার স্বামীর সঙ্গে এখনো আছি, সারা জীবন থাকবো, আর ভবিষ্যতেও থাকবো। আমি তোকে এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। আমি তোকে এই বাড়ির থেকে তাড়িয়েই ছাড়বো, দেখে রাখিস। জানলার বাইরে থেকে একটা বউয়ের ভয়ঙ্কর বিভৎস চেহারার রূপ আর ওই কথাগুলো শুনে আমি রান্নাঘর ছেড়ে যেই পালিয়ে বেরিয়ে আসতে যাব, আমি শুনি পেছন দিক থেকে বউটা আমার উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, পালাচ্ছিস কোথায় তুই? আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। তুই যদি না যাস আমার হাতে তোর মরণ লেখা আছে, এই বলে দিলাম। এরপর আমি রান্নাঘরের বাইরে এসে মা বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যাই। ওগো ওগো কবিতা, তোমার কি হলো? চোখ খুলছো না কেন? চোখে মুখে জলের ঝাপটা লাগতেই আর কানে আমার স্বামীর ডাক ভেসে আসতেই আমি ধীরে ধীরে চোখ খুলে তাকাই। আমি চোখ খুলে তাকাতেই দেখি আমার এক পাশে শাশুড়ি আর অন্য পাশে স্বামী দুজনে মিলে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, আরে কি হয়েছিল তোমার? তুমি রান্নাঘরের বাইরে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গেছিলে কেন? আমার শাশুড়ি আর স্বামীর এই দুজনের কথা শুনে আমি তখন ধীরে ধীরে ক্লান্ত গলায় কিছুক্ষণ আগে রান্নাঘরের জানলা দিয়ে লাল পেড়ে হলুদ শাড়ি বউটার কথা আর ওই বউটা আমার সঙ্গে কী কী করেছে রান্নাঘরের মধ্যে সব ঘটনার কথা ওদেরকে খুলে বলতেই এবারেও দেখলাম আমার শাশুড়িমার মুখটা ভয় ফ্যাকাশে হওয়ার সঙ্গে সঙ্গে এবারে আমার বরের মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। দুজন দুজনের ফ্যাকাশে মুখের দিকে তাকাতে লাগলো ঠিকই, কিন্তু আমি ওদের চোখ মুখ দেখেই বুঝে গিয়েছিলাম ওরা হয়তো আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু সেটা কী লুকোচ্ছে বুঝতে পারলাম না। এরপর শাশুড়িমা আমার বরকে চোখের ইশারায় ঘরের বাইরে নিয়ে যায় কিছু একটা কথা বলার জন্য। এরপর ওরা দুজন ঘরের বাইরে যেতেই আমি কান খাড়া করে শুনলাম ওরা কি বলছে। দুজনের মধ্যে আমি কান খাড়া করে শুনি আমার শাশুড়িমা আমার বরকে ফিসফিস করে বলছে, এই অতনু, অতনু, শোন শোন শোন, কাল সকালে উঠেই তুই আমাদের পাড়ার বিরাজ গুণিন আছে না, তাকে একবার ডেকে আনবি, দরকার আছে। শাশুড়িমার এই কথাগুলো শুনে আমার স্বামী বলে, কেন মা, বিরাজ গুণিনকে তোমার কি দরকার? অতনু, আমার মনে হচ্ছে তার নজর কবিতার উপর আর এই বাড়ির উপর পড়েছে। তাই তাই বিরাজ গুণিনকে এনে একটা ছোট যজ্ঞ আর একটু বাড়িটা বাঁধিয়ে নিতাম আর কি। শাশুড়িমার এই কথা শুনে আমার স্বামী অবাক গলায় বলে, আরে কি বলছো কি মা, তার নজর যদি কবিতার উপর পড়ে থাকে তাহলে তো বিরাজ গুণিনকে ডাকতেই হবে এই বাড়িতে। তুমি চিন্তা করো না মা, আমি কাল সকালে গিয়েই বিরাজ গুণিনকে ডেকে আনবো। ওদের দুজনের এই কথা শুনে আমি মনে মনে ভাবলাম আমার উপর এমন কার নজর পড়েছে যে ওরা বাড়িতে যজ্ঞ করার জন্য আর বাড়ি বাঁধানোর জন্য আমাদের পাড়ার বিরাজ গুণিনকে নিয়ে আসছে কাল। পরদিন সকাল হতেই আমাদের পাড়ার বিরাজ গুণিন এসে হাজির হয়। তারপর সকাল থেকে দুপুর পর্যন্ত যজ্ঞ চলার পর
বিরাজগুণের কিছু পেরেক আর লাল সুতো দিয়ে বাড়ির চারপাশটা বেঁধে দেয়। সেই সঙ্গে আমার বাঁ হাতে একটা কালো তাবিজ বেঁধে দিয়ে যায়। শাশুড়িমার উদ্দেশ্যে বলে, আমি তোর পুত্রবধূর হাতে আমার এই মন্ত্রপুত তাবিজ বেঁধে দিয়ে গেলাম। আশা করছি তোর বউয়ের ওপর থেকে ধীরে ধীরে তার নজর হয়তো কেটে যাবে। মেয়েটাকে দেখতে পাইনি, ভাবলাম আমার ওপর থেকে হয়তো সব বিপদ কেটে গেছে। কিন্তু না, আমার ভুল ধারণা। 1-2 সপ্তাহ পর থেকে আবার আমার সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হতে থাকে, কিন্তু আগের বারের থেকে এবারে মারাত্মক, যা আমার জীবনে প্রাণ সংশয় ঝুঁকি এনে দিয়েছে। ঠাকুরমশাই, আমি ওই 2 পিশাচিনীর হাত থেকে বাঁচবো কি করে বাঁচবো তা সন্দেহ। এবারে তোমার সঙ্গে কি এমন মারাত্মক মারাত্মক ঘটনা ঘটতে লাগলো যা তোমার জীবনের প্রাণ সংশয় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে কবিতা মা? আমার প্রশ্নের উত্তরে কবিতা আবার ধীরে ধীরে বলতে শুরু করে। ঠাকুরমশাই, 1-2 সপ্তাহ পর একদিন রাতে আমি আমার শাশুড়ি মার সঙ্গে আমার ঘরে শুয়েছি, কারণ আমার স্বামী কয়েকদিনের জন্য কি একটা কাজে কলকাতায় এসেছিলেন। আমি সেই দিন রাতে আমি আমার শাশুড়ি মার সঙ্গে ঘুমোচ্ছি, হঠাৎ মাঝরাতে একটা খিলখিল হাসির আওয়াজ, আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি অন্ধকার আলো আঁধারি ঘরে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে থাকি ঘরের কোথা থেকে খিলখিল করে হাসির আওয়াজটা আসছে। আর ঘরের এই দিক ওই দিক চোখ ঘোরাতেই আমার হঠাৎ চোখে পড়ে আলমারির মাথার দিকে চোখ পড়তেই আমি ভয়ে চমকে উঠি একটা জিনিস দেখে। ঠাকুরমশাই, এই কথা বলেই কবিতা থেমে যেতে আমি জিজ্ঞেস করি, কবিতা মা, তুমি আলমারির মাথায় কি এমন জিনিস দেখে চমকে উঠেছিলে? ঠাকুরমশাই, ঘরে জ্বালা হালকা লণ্ঠনের আলোয় দেখি আলমারির মাথায় ঠাকুর ঘরে দেখা সেই বাচ্চা মেয়েটা বসে আছে আর আঙুল চুষতে চুষতে আমার দিকে তাকিয়ে বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসছে। আলমারির মাথায় ঠাকুর ঘরে দেখা সেই দিনের বাচ্চা মেয়েটাকে দেখে আমি বিছানা থেকে উঠে ওকে যেই কিছু একটা বলতে যাব, অমনি বাচ্চা মেয়েটা আলমারির মাথা থেকে লাফিয়ে আমার বুকের ওপর এসে পড়ে আমার গলাটা টিপে ধরে আর ফ্যাঁসানি গলায়, কিরে, কি ভেবেছিস তুই আমার আর আমার মায়ের কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিবি? আমি এই বাড়ি থাকতে তুই আমার বাবাকে কিছুতেই কেড়ে নিবি না। যদি আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করিস না, আমি তোকে মেরে ফেলবো। বাচ্চাটা আমার বুকের ওপর বসে গলা টিপতে টিপতে সামনে আমাকে এই কথা বলতে লাগলো। আমি বাচ্চা মেয়েটার গলা টেপা সহ্য করতে না পেরে কোনো রকমে চিৎকার করে শাশুড়ি মাকে ডেকে উঠি, মা আমাকে বাঁচান, ওই বাচ্চা মেয়েটার হাত থেকেও আমাকে মেরে ফেলবে। আমার চিৎকার শুনে আমার শাশুড়ি মা ধরপড় করে উঠে বসে। যখন দেখে আমি বিছানার ওপর শুয়ে হাত পা সামনে ছুটছি আর ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে বিস্ফারিত দৃষ্টিতে চিৎকার চেঁচামেচি করছি, মা আমাকে বাঁচান, ওই বাচ্চা মেয়েটার হাত থেকেও আমাকে মেরে ফেলবে। আমার শাশুড়ি মা তখন আমাকে ধরে জিজ্ঞেস করে, বৌমা কি হয়েছে? ওইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন রাত দুপুরে? কি হয়েছে? আমার শাশুড়ি মা যতক্ষণে উঠে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে, ততক্ষণে ওই বাচ্চা মেয়েটা উধাও। বাচ্চা মেয়েটাকে আমার বুকের ওপর থেকে উধাও হয়ে যেতে দেখে আমি ধরপড় করে উঠে বসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, মা আমাকে বাচ্চা মেয়েটা মেরে ফেলবে। আমি যখন ওনাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম তখন দেখি আমার খাটের সামনে রান্নাঘরের জানলা দিকে দেখা সেই বউটা দাঁড়িয়ে আছে, হাসতে হাসতে বলছে, তুই যদি আমার স্বামীর জীবন থেকে না যাস, আমি আর আমার মেয়ে তোকে মেরে ফেলবো তোকে। আমাকে সামনে রান্নাঘর থেকে সেই বউটা খাটের সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতে দেখে আমি চিৎকার করে বলে উঠি, মা ওই দেখুন আপনার পেছনে সেদিন রাতের রান্নাঘরের জানলা দিয়ে দেখা সেই বউটা দাঁড়িয়ে আছে আর আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার চিৎকার শুনে মা যতক্ষণে পেছন ফিরে তাকায় ততক্ষণে বউটা উধাও। পরপর আমার সঙ্গে এইসব অস্বাভাবিক অদ্ভুত ঘটনা ঘটে। আমি স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জ্ঞান হারালাম সেই দিন রাতে। তারপর আমার 3 দিন বাদে জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই আমি যেই চোখ খুলেছি দেখি আমার পাশে ওই বাচ্চা মেয়েটা বসে আছে আর খিলখিল করে হাসছে, আর আমার পায়ের সামনে ওই বউটা দাঁড়িয়ে আছে আর ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি এই দুজনকে আমার পাশে দেখে চিৎকার করে বলে উঠি আমার শাশুড়ি মা আর বরের উদ্দেশ্যে, আমি আর এখানে থাকবো না, আমাকে কেউ বাপের বাড়ি দিয়ে আসো, আমি এখানে থাকলে ওরা দুজন আমাকে মেরে ফেলবে। সামনে এই কথা বলতে বলতে পাগলের মতো চিৎকার করতে থাকি।
আমাকে ওইভাবে চিৎকার করতে দেখে আমার স্বামী আমাকে বলে, আচ্ছা 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 কবিতা, ঠিক আছে, আমি তোমাকে 2 দিন পর বাপের বাড়ি দিয়ে আসবো। এই 2 দিন কষ্ট করে এই বাড়িতে থাকো। আমার স্বামী এই কথা বলতেই আমি কিছুটা শান্ত হই। আমি শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আর ওই কথা বলার সঙ্গে সঙ্গে দেখলাম আমার সামনে থেকে ওই বউটা আর ওই বাচ্চা মেয়েটা কোথাও যেন উধাও হয়ে গেল। সেদিন আমার স্বামী আমার বাপের বাড়ি যাওয়ার কথা শুনে আমার 2 হাত ধরে আবদার করে বসে। শোনো না কবিতা, তুমি তো বাপের বাড়িতে চলে যাচ্ছ, কবে ফিরবে তার ঠিক নেই। তাই আজ দুপুরবেলাটায় ওই তোমার হাতে খুব ছানার কোপ্তা আর নলেন গুড়ের পায়েস খেতে ইচ্ছে করছে। তুমি তো ওই খাবারগুলো খুব ভালো বানাও, আজ আমাকে ওই 2টো পদ রান্না করে খাওয়াবে গো। আমি তখন বলি, আচ্ছা ঠিক আছে। এরপর আমি আমার স্বামীর ইচ্ছে অনুযায়ী সেই দিন দুপুরবেলা ওর জন্য আমি নিজের হাতে যত্ন করে ছানার পায়েস আর কোপ্তা বানাই। এরপর দুপুর হতেই উনি যখন খেতে বসেন, আমি ওনার পাতে ভাতটা বেড়ে যেই বাটিতে ছানার কোপ্তা আর পায়েস দিতে যাব, তরকারি আর পায়েসে ঢাকা দেওয়া পাত্রগুলো খুলতেই দেখি ছানার কোপ্তাটা পুরো ছাই হয়ে গেছে আর পায়েসটা পুরো লাল রক্ত বর্ণের টকটক করছে। পায়েসের পাত্রে পায়েস নয়, যেন লাল রক্ত ভাসছে। আমি এই দৃশ্য দেখে চিৎকার করে বলে উঠি, মা, পায়েস আর ছানার কোপ্তা এগুলোর কি অবস্থা হয়েছে? এইরকম অবস্থা কে করেছে? শাশুড়ি মা তখনই রান্নাঘরেই ছিলেন, উনি শ্বশুর মশাইকে খেতে দিচ্ছিলেন। আমার চিৎকার শুনে উঠে এসে আমার রান্না করা ছানার কোপ্তার পায়েসের ওই অবস্থা দেখে উনিও ধপ করে মাটিতে বসে পড়লেন এবং আমি দেখলাম আমার প্রশ্নে বাড়ির কেউই সেই রকমভাবে উত্তর দিল না, একে অপরের মুখের দিকে চেয়ে থাকলো। এবং একটা দিন কোনো রকমভাবে আমার শ্বশুরবাড়িতে রাত কাটিয়ে বাপের বাড়ি চলে আসি। আমি যেদিন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য শ্বশুরবাড়ির সদর দরজা দিয়ে বেরোচ্ছি, হঠাৎ করে আমি সদর দরজা থেকে যেই পা দিতে যাব, হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে যাই। আমি মুখ থুবড়ে পড়ে যেতেই আমার স্বামী আমাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, আরে কি অবস্থা কবিতা, তুমি কি পড়ে গেলে? আমি তখন ওই হাঁপাতে হাঁপাতে বলি ওনাকে, আমার মনে হলো অদৃশ্য কেউ যেন পেছন থেকে ঠেলে ফেলে দিল। এই কথা শুনেও মুখে কিছু বলল না, চুপ করে এদিক ওদিক তাকাতে লাগলো আর বলল, চলো চলো, আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে। এরপর আমি ওর সঙ্গে বাপের বাড়ি চলে আসি। আমি যখন বাপের বাড়িতে একা থাকতাম তখন আমার সঙ্গে কোনো রকম অদ্ভুত ঘটনা বা ওই বউটার বাচ্চা মেয়েটাকে দেখি না, কিন্তু আমার স্বামী বাপের বাড়ি যখনই আমার সঙ্গে দেখা করতে আসতো তখনই আমার সঙ্গে অদ্ভুত ঘটনাগুলো ঘটতো আর তার সঙ্গে ওই বউটা আর বাচ্চা মেয়েটাকে দেখতে পেতাম। তুমি বাপের বাড়িতে থাকাকালীন তোমার স্বামী যখন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, কি কি ঘটনা ঘটেছে বলো তো কবিতা মা? সময়টা ছিল জ্যৈষ্ঠ মাস, জামাই ষষ্ঠী উপলক্ষে ও এই বাড়িতে এসেছিল এবং আমার সঙ্গে 2 দিন ছিল এই বাড়িতে। জামাই ষষ্ঠীর দিন রাতে আমি আর ওই বাড়িতে আমার নিজের ঘরে শুয়ে আছি। হঠাৎ মাঝরাতে একটা কান্নার আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যেতেই আমি কান্নার আওয়াজটা শুনে ভাবি আমার ছোটো কাকিমার মেয়ে হয়তো কাঁদছে, কারণ ও তো খুব ছোট, মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে খিদে পেলে কাঁদে। আমি বিষয়টাকে আমল না দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করি এবং কতক্ষণ ঘুমিয়েছি জানি না, কিন্তু হঠাৎ করেই আমাকে কে যেন বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিল এবং সেই ধাক্কার চোটে আমি নিচে পড়ে যাই। আর পড়ে যেতেই দেখি আমি যেখানে শুয়েছিলাম সেখানে ওই বউটা শুয়ে আছে আর ওর আগুন রাঙা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, কিরে, তুই কি ভেবেছিস তুই তোর বাপের বাড়িতে স্বামীকে এনে আমার কাছ থেকে কেড়ে নিবি? আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এই কথা বলে বউটা বিছানা থেকে এক লাফ মেরে আমার বুকের ওপর পড়ে আমার গলা টিপে ধরে। আমি ওর গলা টিপা সহ্য করতে না পেরে চিৎকার করে উঠি আমার স্বামীর উদ্দেশ্যে, ওগো আমাকে বাঁচাও, ওই বউটা আমাকে মেরে ফেললো। আমার চিৎকার শুনে আমার স্বামী উঠে পড়ে, দেখে আমি বিছানা থেকে পড়ে গিয়ে চোখ বন্ধ করে হাত পা ছুটছি আর তারও স্বরে চিৎকার চেঁচামেচি করছি। আমার চিৎকার শুনে ইতিমধ্যেই আমার বাপের বাড়ির লোক আর ঘরে এসে হাজির হয়। ও আমার চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকে। আমার মা আমার মাথাটা কোলে তুলে কাঁদতে কাঁদতে বলে, বড় খুকি, তোর কি হয়েছে? তুই ওইভাবে চিৎকার করে হাত পা ছুটছিস কেন? মায়ের এই কথা কানে যাচ্ছিল, কিন্তু আমি বলার মতো অবস্থায় ছিলাম না। তখন একটা ঘোরের মধ্যে ছিলাম।
তারপর ঘোর কাটিয়ে সুস্থ হতেই আমার স্বামীকে আর আমার বাড়ির লোককে সব কথা খুলে বলি, কিন্তু ওরা আমার কথাগুলো শোনে কিন্তু কিছু বলে না ঠিকই, কিন্তু আমি আমার স্বামীর মুখ দেখে বুঝতে পারি ও কিছু হয়তো আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে। পরদিন আবার আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। আমি আর আমার স্বামী সন্ধেবেলা আমার ঘরে বসে গল্প করছি। হঠাৎ গল্প করতে করতে আমার মনে হয় আমার পিঠে যেন কেউ সুড়সুড়ি দিচ্ছে। আমার এই রকম মনে হতে আমি প্রথমে ভাবি কোনো পোকামাকড় বা মশা মাছি হয়তো আমার পিঠে বসেছে। আমি বিষয়টা গুরুত্ব না দিয়ে ওনার সঙ্গে গল্প করছি। হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটা আমার চুল পিছন দিক থেকে খামচে ধরে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলছে, তুই তো বড্ড বার বেড়েছিস। আমার আর আমার মায়ের কাছ থেকে আমার বাবাকে আস্তে আস্তে কেড়ে নিচ্ছিস। দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি। এই কথা বলে বাচ্চাটা আমার চুলের মুঠি ধরে সজোরে আমাকে খাট থেকে ফেলে দিল। খাট থেকে পড়ে যেতেই আমার মাথাটা দেওয়ালে লাগে এবং আমার কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করে। আমি সঙ্গে সঙ্গে তখন জ্ঞান হারাই। আমার জ্ঞান ফিরতেই আমার বাড়ির লোককে আর স্বামীকে সব খুলে বলি। তবুও এবারেও আমি লক্ষ্য করলাম আমার স্বামী আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে, কিন্তু সেটা যে কী লুকোচ্ছে বুঝতে পারলাম না। এই কয়েক মাস হলো আমার স্বামী আমার থেকে ভয়ে আসে না, কারণ আমার যদি প্রাণহানি হয় ওই পিশাচিনীগুলোর হাতে। এরপর কবিতা তার বিপদের কাহিনী বলা শেষ করে। আমার পায়ে পড়ে তারপর সে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুরমশাই, আমি বাবার মুখে আপনার অনেক নাম ডাক শুনেছি। আমি শুনেছি আপনার নাকি অনেক ক্ষমতা। আপনি দয়া করে ওই পিশাচ দুটোর কবল থেকে আমাকে বাঁচান। আমি যে আমার স্বামীর সঙ্গে সুখে সংসার করতে চাই। আমি তখন কবিতা মায়ের কান্না শুনে আর ওর সব কথা শুনে বলি, কবিতা মা, এতক্ষণ ধরে তোমার মুখ থেকে যা যা ঘটনা শুনলাম, আমার মনে হচ্ছে তোমার শ্বশুর বাড়িতে তোমার আসার আগে তোমার স্বামীর জীবনে এমন কেউ ছিল যারা মৃত্যুর পর ওই বাড়ি আর তোমার স্বামীর মায়া ত্যাগ করে এখনো যেতে পারেনি, বুঝলে? আমার মুখ থেকে এই কথা শুনে কবিতা বলে, আচ্ছা ঠাকুরমশাই, আমি আসার আগে আমার স্বামীর জীবনে কে ছিল বলুন না। আমি তখন কবিতা মায়ের দিকে তাকিয়ে বলি, আমার মনে হয় তোমার স্বামীর সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে উনি মনে হয় আরেকটা বিয়েও করেছিলেন এবং সেই স্ত্রী এবং ওনার আগের পক্ষের একটা বাচ্চাও ছিল। কোনো কারণে তারা হয়তো মারা গেছে। আমার মুখ থেকে এই কথা শুনে অবনীচন্দ্র বাবু অবাক গলায় বলে উঠল, হে হে আপনি কি বলছেন ঠাকুরমশাই? হ্যাঁ, জামাইয়ের আগের পক্ষে একটা বিয়ে ছিল এবং তারা এই ব্যাপারটা আমাদের কাছে লুকিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। ছি 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 ছি, এইভাবে ওরা আমার মেয়ের জীবনটা নষ্ট করলো। আমি অবনীচন্দ্র বাবুর মুখে এই কথা শুনে বলি, আমাকে একটু ভাবতে দিন এই বিষয়ে, আমি আপনাকে সব সন্ধেবেলা জানাচ্ছি। এরপর সেদিন দুপুরবেলা অবনীচন্দ্র বাবুর বাড়ির পৌষকালী পুজো উপলক্ষে পেট ভরে খিচুড়ি, আলুর দম, পোলাও, ধোকার ডালনা, ছানার কোপ্তা, 2 রকমের মিষ্টি, পায়েস ইত্যাদি ইত্যাদি খাবার খেয়ে দুপুরবেলা একটা ভাত ঘুম দিয়ে সন্ধ্যাবেলা অবনীচন্দ্র বাবু আর কবিতা মাকে ডেকে পাঠায়। তারপর ওরা দুজনে আমার ঘরে এসে বসতে আমি অবনীচন্দ্র বাবুকে বলি, অবনী বাবু, আপনার মেয়ের জীবন থেকে বিপদ কাটাতে হলে আপনার মেয়ের শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জে যেতেই হবে, তবেই আমি ওর জীবন থেকে বিপদ কাটাতে পারবো। আমার মুখ থেকে এই কথা শুনে কবিতা মা বেশ চিন্তিত মুখে বলে, ঠাকুরমশাই, আমি তো রঘুনাথগঞ্জে যেতে পারবো না। ওইখানে গেলেই যে আমার জন্য বিপদ ওত পেতে বসে আছে। কবিতা মায়ের মুখ থেকে এই কথা শুনে আমি বলি, তুমি চলো আমার সাথে, আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না তোমার শ্বশুর বাড়িতে। আমার কথা শুনে কবিতা মা রাজি হয় ওর শ্বশুর বাড়িতে যেতে। কবিতাকে শ্বশুর বাড়িতে যেতে রাজি হওয়ায় দেখে অবনীচন্দ্র বাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুরমশাই, আমরা তাহলে ওই রঘুনাথগঞ্জ কবে যাচ্ছি? অবনীচন্দ্র বাবু, বেশি দেরি করা ঠিক হবে না, কাল ভোরেই আমরা রঘুনাথগঞ্জে রওনা দেব। পরদিন ভোর হতেই
আমরা তিনজন মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ গ্রামে কবিতার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা যখন রঘুনাথগঞ্জ গ্রামে এসে কবিতার শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই দেখি এক ৫৫-৫৬ বয়সের এক সধবা মহিলা উঠোনে বসে গরুর বিচুলি কাটছিল। বিচুলি কাটা থামিয়ে কবিতার দিকে এগিয়ে এসে কবিতার মাথায় হাত দিয়ে বলে, বৌমা, এসেছো? আসো আসো, কতদিন পর আমার বাড়িতে এলে। বাড়ির লোককে যদি বাড়ি না থাকে, বাড়িটা যে শূন্য লাগে মা। ইতিমধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম। কবিতার শ্বশুর বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো কালো কালো ছায়ামূর্তি কবিতার চারিদিকে সামনে যেন ঘুরতে লাগলো। একটা বড় লম্বা কালো ছায়ামূর্তি আর একটা ছোট ছায়ামূর্তি। এরপর কবিতার শাশুড়ি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কবিতাকে, আচ্ছা মা, ইনি কে? কবিতা তার শাশুড়িকে আমার সম্পর্কে কিছু বলার আগে আমি বলে উঠি ওনার উদ্দেশ্যে, আমি হলাম শ্রী জ্যোতিষবিদ তায়নাথ চক্রবর্তী। আর কবিতা মায়ের সঙ্গে গত ৩ মাস ধরে যা যা ঘটনা ঘটেছে আমায় কবিতা মা তা সবই বলেছে। কবিতা মা যে বিপদের মুখে রয়েছে, সেই বিপদ থেকে আমি কবিতা মাকে রক্ষা করতে এসেছি। আমার মুখ থেকে এই কথা শুনে কবিতার শাশুড়ি মা অঞ্জলি দেবী বলল আমার উদ্দেশ্যে, হ্যাঁ জ্যোতিষ মশাই, আমার পুত্রবধূ গত ৩ মাস ধরে একটা বিপদের মধ্যে রয়েছে। আপনি দয়া করে ওকে রক্ষা করুন। ও যে এই বাড়িতে আমাদের সঙ্গে সুখের সংসারই করতে পারছে না, এই বিপদের জন্য। আমি কবিতার শাশুড়ি অঞ্জলি দেবীর মুখ থেকে এই কথা শুনে ওনার দিকে ক্রুধ দৃষ্টি দিয়ে ক্রুধ কণ্ঠে বলি, কবিতার এই বিপদের জন্য তো আপনারাই দায়ী। আপনাদের এই ভুলের জন্যই তো এই বাচ্চা মেয়েটা বিপদের সম্মুখীন হয়ে মরতে বসেছে। আজ আমার মুখ থেকে এই কথা শুনে অঞ্জলি দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে যায় আর আমতা আমতা করে বলে, আমরা কি ভুল করেছি জ্যোতিষ মশাই? আমাদের জন্য কবিতা মাকে বিপদে পড়েছে। আমি ওনার এ কথা শুনে বলি, কবিতার সঙ্গে আপনার ছেলে অতনুবাবুর বিয়ে দেওয়ার আগে অতনুবাবুর আগের পক্ষে একটা স্ত্রী আর মেয়ে ছিল, তাই না? আমার এই কথা শুনে অঞ্জলি দেবী মাটিতে ধপ করে বসে পড়ে, আমার দিকে তাকিয়ে বলে, জ্যোতিষ মশাই, এ খবর আপনি কি করে জানলেন? এই খবর তো আমরা কোনোদিন বাইরে প্রকাশ করিনি কাউকে। আমি ওনার এই কথা শুনে বলি, আমি কি করে জানলাম আপনাকে জানতে হবে না। আগে বলুন তো, অতনুবাবুর আগের পক্ষে স্ত্রী আর সন্তান কিভাবে মারা গিয়েছিল? আমার ধমক শুনে অঞ্জলি দেবী ধীরে ধীরে বলতে শুরু করলো তার ছেলে অতনুবাবুর প্রথম পক্ষে স্ত্রী আর মেয়ে কিভাবে মারা গিয়েছিল তাদের সম্পর্কে। জ্যোতিষ মশাই, আজ থেকে 8 বছর আগে আমার বড় ছেলে অতনুর সঙ্গে এই রঘুনাথগঞ্জ গ্রামে এক গরিব চাষি পরিবারের এক মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দিই। মেয়েটার নাম ছিল কুসুম। এই কুসুম খুব শান্ত, সুস্থ আর খুব লক্ষ্মীমন্ত বউ ছিল। কুসুম যখন এই বাড়িতে আমার ছেলের বউ হয়ে এলো, তখন আমার
ছেলের অতনুর ধানের ব্যবসাও আর আমার স্বামীর ফলের ব্যবসা ফুলে ফেঁপে উঠল। সেই সঙ্গে আমাদের পরিবারে অনেক উন্নতি হতে লাগলো। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। তারপর ঠিক 2 বছরের মাথায় আমার বড় ছেলের ঘর আলো করে কুসুমের কোলে এক কন্যা সন্তান আসে এবং আমরা তার নাম রাখি মঞ্জুরি। কিন্তু মঞ্জুরির জন্ম নেবার পর থেকেই আমাদের বাড়িতে এক অশান্তির কালো ছায়া নেমে এলো। মঞ্জুরি জন্ম নেবার কিছুদিনের মধ্যেই আমার স্বামীর ফলের ব্যবসা হঠাৎ করে ক্ষতি হতে শুরু হলো এবং 2 মাসের মধ্যে সেই ব্যবসা বন্ধ হয়ে আর তার সঙ্গে সঙ্গে আমার বড় ছেলে অতনুরও ব্যবসায় ক্ষতি হতে দেখা যায়। ওরও ধানের ব্যবসাটা রাতারাতি বন্ধ হয়ে যায় এবং যাবার সময় আমরা এই ক্ষতির জন্য পরিবারের সবাই কুসুমকে দিন রাত কথা শোনাতে আর বলতুম মঞ্জুরিকে জন্ম দেওয়ার জন্যই আমাদের পরিবারে আজ এই অবস্থা। এরপর যতদিন যায় কুসুম আর অতনুর মধ্যে মঞ্জুরিকে নিয়ে অশান্তি বাড়তে থাকে। মঞ্জুরির যখন 1.5 বছর বয়স, বাড়িতে তখন একটা বিরাট বড় অঘটন ঘটে যায়। একদিন সন্ধ্যে থেকে কুসুম আর অতনুর মধ্যে চরম অশান্তি হচ্ছে, সঙ্গে দুজনের মধ্যে হাতাহাতিও হচ্ছে। এইরকম হাতাহাতি হতে হতে অতনু ঘরের আয়নার উপর রাখা একটা ফুলদানি ছিল, ওই ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে মারতে গিয়ে ভুলবশত মঞ্জুরির মাথায় আর চোখে লেগে যায় এবং মাথা পেটে আর মঞ্জুরির একটা চোখের মণি থেতলে গিয়ে সেখান থেকে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু করে। সঙ্গে সঙ্গে মঞ্জুরি মারা যায়। মঞ্জুরি এইভাবে মারা যাওয়াতে আমরা বাড়ির লোকেরা গ্রামের লোকেদের মঞ্জুরির মৃত্যুর সম্পর্কে কিছু না বলে সম্পূর্ণ লুকিয়ে গিয়ে মঞ্জুরির দেহটা আমাদের বাড়ির পেছনের বাগানে পুঁতে দিই। কুসুম মঞ্জুরির মৃত্যু শোক সহ্য করতে না পেরে মঞ্জুরির মৃত্যুর 2 দিন পর কুসুম আমাদের বাড়ির সবার চোখের আড়ালে গিয়ে এক রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে যায়। কিন্তু
কুসুম গায়ে আগুন দিতেই আগুন পোড়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করতে করতে আমাদের বাড়ির পিছনে পাড়ার পুকুরে ঝাঁপ দেয় আগুন নেভানোর জন্য। কিন্তু কিন্তু শেষ রক্ষা আর হলো না। ওর ওই চিৎকার শুনে আমরা সঙ্গে সঙ্গে পাড়ার পুকুরে যাই। ওকে যখন জল থেকে উদ্ধার করি ততক্ষণে ওর শরীর থেকে প্রাণ পাখি উড়ে বেরিয়ে গেছে। কুসুমের মৃত্যুর 4 বছর কেটে যাওয়ার পর আমি আর আমার স্বামী মিলে ঠিক করি আবার অতনুর বিয়ে দেব। আমরা চোখ বুঝলে ওকে কে দেখবে? এরপর আমরা আবার অতনুর বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে শুরু করি। তারপর অনেক খুঁজে পেতে আমরা বড় ছেলের জন্য কবিতাকে পাই। আর কবিতার সঙ্গে অতনুর বিয়ে দেওয়ার জন্য আমি আমার বড় ছেলের জীবনে অতীত লুকাই। ভয় কবিতা আর অবিনচন্দ্র বাবুর বাড়ির লোকেদের কাছ থেকে যদি ওরা কবিতার সঙ্গে অতনুর বিয়ে না দেয়, সেই জন্য কিন্তু কি করে বুঝবো অতনু কবিতাকে এই বাড়িতে বিয়ে করে আনার পর থেকে কবিতার সঙ্গে এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে প্রতিনিয়ত? কি করে বুঝবো? কবিতার শাশুড়ি মা অঞ্জলি দেবী তার বড় ছেলের অতীত জীবনের কাহিনী বলা শেষ করে উনি হাত জোর করে বলে আমার কাছে আর অবনীচন্দ্র বাবুর কাছে, জ্যোতিষ মশাই, পিয়াই মশাই, আমাদের বড় ভুল হয়ে গেছে। আমরা আমাদের বড় ছেলের অতীত জীবনের কথা আপনাদের কাছে লুকিয়ে আমার ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে দিয়েছি। আমাদের ক্ষমা করে দিন। আর কবিতাকে ওই অতৃপ্ত আত্মাগুলোর হাত থেকে বাঁচা, না হলে যে ও মরে যাবে। অঞ্জলি দেবীর কথা আর ওনার মুখের কাতর অনুরোধ শুনে আমি বলি, যা হওয়ার এখন হয়ে গেছে। এখন এই নিরীহ মেয়েটাকে কি করে অতৃপ্ত আত্মা দুটোর হাত থেকে বাঁচানো যায় সেটাই চিন্তার বিষয়। কারণ ওই অতৃপ্ত আত্মা দুটো ধীরে ধীরে এখন ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে। আর এই পিশাচ কোনো বাড়িতে একবার ঢুকে কারোর উপর যদি নজর পড়ে তাহলে তাকে কিন্তু ছাড়ে না। ওই পিশাচ নিয়ে যায় তার সঙ্গে চিরদিনের মতো তাকে। আমার এই কথা শুনে অবনীচন্দ্র বাবু অঞ্জলি দেবীর কবিতার পর অতনুর মুখ মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। অবনীচন্দ্র বাবু আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুরমশাই, আপনার অনেক ক্ষমতা, আপনি দয়া করে আমার মেয়েটাকে বাঁচান। আমি অবনীচন্দ্র বাবুর আর কবিতার শ্বশুর বাড়ির লোকেদের কান্না দেখে গম্ভীর গলায় বলে উঠি, শুনুন, এই পিশাচ দুটোকে যদি এই বাড়ি থেকে তাড়াতে চান তাহলে আজ রাতে আমি যজ্ঞ করব। সেই যজ্ঞের বলির জন্য আমার অনেক জিনিসপত্র লাগবে। সেই জিনিসপত্রগুলো আজ সন্ধ্যের মধ্যেই আমাকে জোগাড় করে দিতে পারবেন? আমার কথা শুনে অঞ্জলি দেবী জিজ্ঞেস করলেন, আচ্ছা জ্যোতিষ মশাই, বলির জন্য কি কি জিনিসপত্র লাগবে যদি বলেন? 5টা জ্যান্ত মাগুর মাছ, 5টা মালসা, সঙ্গে কাকের পালক, লাল সিঁদুর, কালো তিল আর 1 লিটার দুধ। এই জিনিসগুলো লাগবে যজ্ঞের জন্য।
যদি এই জিনিসগুলো আজ সন্ধ্যের মধ্যে জোগাড় করতে পারো তাহলে খুব ভালো হয়। আর হ্যাঁ, সঙ্গে চন্দন কাঠ আর ভালো গন্ধওয়ালা গাওয়া ঘি। আমার মুখ থেকে যজ্ঞের উপকরণগুলো শুনে কবিতার স্বামী অতনুবাবু আমায় বলল, ঠাকুরমশাই, আপনি চিন্তা করবেন না, আমি আজ সন্ধ্যের মধ্যেই এই উপকরণগুলো জোগাড় করার চেষ্টা করছি। এই কথা বলে অতনু আর অবনীচন্দ্র বাবু দুজনে মিলে হাটের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এরপর কবিতার শাশুড়ি অঞ্জলি দেবী আমাকে সাদর আমন্ত্রণ করে তার গৃহের ভিতরে। আমি উঠোন ছেড়ে যেই বাড়ির বারান্দার দাওয়ায় উঠে ঘরে যেতে যাব, দেখি আমার সামনে একটা পোড়া মতো বউ দাঁড়িয়ে আছে, আর তার জ্বলন্ত লাল অগ্নি দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে বলছে হ্যাঁসে গলায়, কিরে, তুই আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এসেছিস? আমি এই বাড়ি থেকে কিছুতেই যাব না। যদি যাই ওই মেয়েকে সঙ্গে নিয়ে তবেই যাব। আমি আমার স্বামীর সঙ্গে ওই মেয়েকে কিছুতেই ঘর করতে দেব না। এই কথা বলেই পোড়া মতো বউটা সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এরপর পথশ্রমে শরীর ক্লান্ত থাকার জন্য কল ঘরে গিয়ে স্নান করে মধ্যাহ্ন ভোজন সেরে নিয়ে একটু বিশ্রাম করি। তারপর সন্ধে হতেই কবিতার শ্বশুর বাড়ির ছাদে রাতের জন্য যজ্ঞের আয়োজন শুরু করি। আমি যতক্ষণ ধরে যজ্ঞের আয়োজন করছিলাম, আমার শুধু মনে হচ্ছিল আমার চারিদিকে কেউ যেন খুব দাপাদাপি করছে, কিন্তু যারা দাপাদাপি করছিল তারা কেউই আমাকে আক্রমণ করতে পারছিল না, কারণ আমার গুরুর দেওয়া মন্ত্র দ্বারা আমি গাত্রবন্ধন করে নিয়েছিলাম। সেই জন্য আর ওই দাপাদাপির সঙ্গে কান্নার আওয়াজও শুনতে পাচ্ছিলাম। এরপর রাত বাড়তে কবিতা ও কবিতার শ্বশুর বাড়ির লোক স্নান সেরে শুদ্ধ বস্ত্রে যজ্ঞের আসরে হাজির হয়। এরপর ওরা আসতেই আমি যজ্ঞ শুরু করি। আমি যতক্ষণ ধরে যজ্ঞ করছিলাম ততক্ষণ ধরে যেন বাড়িতে একটা তোলপাড় চলছিল। মনে হচ্ছিল বাড়ির নিচতলায় বাড়ির সমস্ত জিনিসপত্রকে যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। সেই সঙ্গে একটা স্ত্রীলোক আর একটা বাচ্চার কান্নার আওয়াজ সামনে আমাদের কানে ভেসে আসতে লাগলো। কবিতার শ্বশুর বাড়ির চারিদিকে যেসব বড় বড় গাছগুলো ছিল সেইগুলো মাথা দোলাতে লাগলো। গাছগুলোর মাথা দোলানো দেখে মনে হলো বাড়ির বাইরে ঝড় বইছে, আর সেই সঙ্গে কতগুলো নাম না জানা বড় বড় কালো পাখি বিশ্রীভাবে ডাকতে ডাকতে আমাদের যজ্ঞ কুণ্ডের চারিদিকে ঘুরতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমি যজ্ঞ শেষ হতে আমি 5টা মালসার মধ্যে 5টা মাগুর মাছকে কেটে তাতে লাল সিঁদুর, তিল আর কাকের পালক ইত্যাদি উপকরণ দিয়ে অতনুর বাবার হাতে দিয়ে বলি, এই মালসা আপনার মেয়েকে যেখানে কবর দিয়েছেন সেখানে রেখে আসুন। আর একটা আপনাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে, আর একটা হলো আপনাদের উঠোনের কোণায়, আর একটা ছাদের কোণায়, আর একটা সদর দরজার সামনে। আর মালসাগুলো দিয়ে ফিরে আসার সময় পিছনে কেউ ডাকলে বা কাঁদলে তাকাবেন না। যদি তাকান আপনার বিপদ হবে। এরপর আমার কথা অনুযায়ী অতনুর বাবা খুব নিয়ম নিষ্ঠা করে কাজগুলো করে আবার ফিরে আসে। ফিরে আসতেই আমি বলি, কাল সকালে যদি ওই মালসার মধ্যে লাগানো লাল সিঁদুরওয়ালা ওই মাগুর মাছগুলোকে না দেখেন তাহলে বুঝবেন আপনার স্ত্রী আর মেয়ের আত্মা এই বাড়ি ছেড়ে চলে গেছে। পরদিন সকালেই আমরা উঠে দেখি ওই 5টা মালসার মধ্যে যে মাগুর মাছগুলো ছিল সেগুলো উধাও। আমি ওই 5টা মাগুর মাছকে উদ্ধার হয়ে যেতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অতনু, অবনীচন্দ্র, অঞ্জলি আর কবিতার মায়ের দিকে তাকিয়ে বলি, আপনার বৌমার উপর থেকে সব অশুভ কালো ছায়া সরে গেছে। ওর এখন কোনো বিপদ নেই, সব কেটে গেছে।
কুসুম ও মঞ্জুরির অতৃপ্ত আত্মা শান্তি পেয়েছে চিরদিনের মতো। এরপর সেদিন সকালেই আমি রঘুনাথগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। তারপর দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আবার আমি পৌষ মাসে পৌষ কালী পুজো করতে অবনীচন্দ্র বাবুর বাড়িতে কালী পুজো করতে যেতেই সেখানে গিয়ে দেখি। কি দেখলেন ঠাকুর মশাই? কিশোরীর প্রশ্নে তারানাথ আবার বলতে শুরু করে, সেখানে গিয়ে দেখি কবিতার 2 ছোট ছোট যমজ মেয়ে হয়েছে। আমি কবিতার কোলে ছোট ছোট মেয়ে দুটোকে দেখে জিজ্ঞেস করি, তা কবিতা মা, তোমার মেয়ে হলো কবে? ওদের নাম কি রেখেছ? কবিতার মুখে কুসুম আর মঞ্জুরি নাম শুনে আমার বুকটা ভয়ের মুহূর্তের মধ্যে ছ্যাদ করে উঠল। কিন্তু মনে মনে আমি ভাবলাম, ভালোই হয়েছে, 2 আত্মার সদ্গতি হয়ে আবার পুনর্জন্ম লাভ করে পৃথিবীর বুকে ফিরে এসেছে। মা মেয়ে 2 বোন রূপে কবিতা মায়ের কোলে। শুনছিলেন শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন তানা তান্ত্রিক এবং প্রেতাত্মার প্রতিহিংসা। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন আমাদের বঙ্গ কথা।